students, how are you? Hope all of you are very fine and continuing your study with full attention. Welcome to today's class. Here I am, Nazma Sultana, lecturer, Department of English, Milestone College. Students, look at the sentence. The old man is to. What will be the next part of the sentence? To work. So, can you guess what are we going to discuss today? Definitely completing sentence. So our today's lesson is from English second paper and the topic is completing sentence. শিক্ষার্থীরা প্রথমেই জানতে হবে কমপ্লিটিং সেন্টেন্স কি। এর নামের মধ্যেই কিন্তু এর অর্থ রয়েছে, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে তোমাকে একটি অর্ধেক সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে তোমাকে ইনকমপ্লিট অংশটুকু কমপ্লিট করতে হবে। এই অংশে 5টি ইনকমপ্লিট সেন্টেন্সকে তুমি ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ, কন্ডিশনালস, জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল দিয়ে কমপ্লিট করতে পারো। ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে পারো, তবে একটা জিনিস সবসময় মনে রাখবে, সেন্টেন্স কমপ্লিট করার সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এবং অ্যাকর্ডিং টু গ্রামার তোমার সেন্টেন্সটি কারেক্ট হচ্ছে কিনা। ফ্রেজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে ফাইনিট ভার্ব থাকে না, শুধু শব্দ থাকে এবং সাধারণ অর্থ প্রকাশ করে। ক্লজ কি? ক্লজ হলো একটি বাক্যের অংশ যেখানে ফাইনিট ভার্ব থাকে। কন্ডিশনাল হলো ইফ যুক্ত বাক্য, যেটা দ্বারা শর্ত পূরণ হয়, অর্থাৎ একটি শর্ত পূরণের মাধ্যমে আরেকটি কাজ সম্পন্ন হয়। ইনফিনিটিভ, ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব 1, অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়ে আমরা একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারি। জেরান্ট, জেরান্ট হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যখন ভার্ব ও নাউনের কাজ করে তখন সেটা জেরান্ট। জেরান্ট এবং পার্টিসিপল কিন্তু দেখতে একই রকম হলেও এদের ফাংশন আলাদা। পার্টিসিপল ও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হয়, বাট সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। শিক্ষার্থীরা, উল্লেখিত বিষয়গুলো দ্বারা সেন্টেন্স কমপ্লিট করার জন্য তোমার কিছু রুলস ফলো করতে হবে। তাহলে চলো আমরা রুলসগুলো দেখি। কমপ্লিটিং সেন্টেন্সেসে সাধারণত বাক্যগুলোর প্রথম অংশে বা শেষের অংশে গ্যাপ হিসেবে দেওয়া থাকবে। তো তোমাদের এই প্রশ্নটি কোয়েশ্চেন নাম্বার 7 এ থাকবে এবং মার্কস থাকবে 5। প্রত্যেকটি সেন্টেন্সের জন্য 1 মার্ক করে টোটাল মার্ক থাকবে 5। ওকে? মাস্ট টু ডু, তোমাকে যে দুটো কাজ অবশ্যই করতে হবে। প্রথমটা হলো রাইট দ্য ফুল সেন্টেন্স। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স লিখবে তখন অবশ্যই পুরো সেন্টেন্সটি তুলবে। আন্ডারলাইন দ্য আনসার, তুমি যেই অংশটুকু আনসার করছো সেই অংশটুকুর নিচে আন্ডারলাইন করবে। অবশ্যই এই দুটি কাজ করতে ভুলবে না। তাহলে চলো আমরা রুলস দেখি। প্রথমে কন্ডিশনাল সেন্টেন্সেস। ক্লাসের শুরুতেই বলেছিলাম কন্ডিশনাল হলো ইফ যুক্ত বাক্য, অর্থাৎ ইফ যুক্ত বাক্যগুলো আমরা কিভাবে কমপ্লিট করতে পারি সেটা আমরা এখন দেখব। প্রথমত আমরা 4 ধরনের কন্ডিশনাল দেখতে পাই, সেটা হলো ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল অ্যান্ড জিরো কন্ডিশনাল। তাহলে চলো ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা কেমন হবে। প্রথমেই আসি ফার্স্ট কন্ডিশনালটা কি। ফার্স্ট কন্ডিশনাল হলো এক ধরনের বাক্য যেটা বাস্তব ঘটনার সাথে সম্পর্কিত এবং যেটা দ্বারা একটা সম্ভাব্য ফলাফল বা অবস্থা বোঝায়। এর স্ট্রাকচারটা হবে প্রথম অংশে আমরা পাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ যেটা ইফ যুক্ত অংশ সেটাতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা পরবর্তী অংশটুকু ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। তাহলে আরো বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি। ইফ ইউ স্লিপ ওয়েল ইউ উইল ফিল ফ্রেশ। দেখো আমরা প্রথম অংশটুকু কি পেয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করেছি, ঠিক আছে, এবং এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে আছে।
দ্যাটস ওয়াই আমরা কি করব, পরের অংশটুকু যেতটুকু ফাঁকা থাকবে সেই অংশটুকু আমরা কি করব, ফিউচার ইনডিফিনিট ফর্মে পূরণ করব। তাহলে সাব কমপ্লিট করতে পারবে। ক্লিয়ার? ওকে, আমরা এখন সেকেন্ড কন্ডিশনালে যাই। সেকেন্ড কন্ডিশনালটা কি? সেকেন্ড কন্ডিশনাল হলো যেটা আগেরটা ছিল বাস্তব ঘটনার সাথে সম্পর্কিত, এটা কিন্তু বাস্তব ঘটনার সাথে সম্পর্কিত থাকবে না, এবং বাক্যগুলো এমন অবস্থার সাথে সম্পর্কিত অবস্থায় থাকবে যেটা বর্তমান ও ভবিষ্যৎ বাস্তবতার সঙ্গে বিপরীত অবস্থা প্রকাশ করে বা বৈপরীত্য তুলে ধরে। তাহলে চলো দেখি স্ট্রাকচার কি হতে পারে। স্ট্রাকচার হচ্ছে ইফ যুক্ত প্রথম অংশটুকু যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশটুকু আমরা পাস্ট কন্ডিশনাল করব। অর্থাৎ উড, কুড, মাইট ব্যবহার করব, এবং যেহেতু এরা মডালস, দ্যাটস ওয়াই আমরা এদের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তাহলে একটা এক্সাম্পল দেখি। যদি আমরা এই অংশটুকু কে পাস্ট ইনডিফিনিটে পাই, তাহলে পরের অংশটুকু আমরা পাস্ট কন্ডিশনাল ব্যবহার করব, অর্থাৎ উড, কুড, মাইট ব্যবহার করব। ইফ উই প্লেড ওয়েল, দেন সাবজেক্ট, দেন কুড, দেন ভার্ব ওয়ান অ্যান্ড এক্সটেনশন। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এই অংশটুকুকে আমরা এইভাবে পূরণ করতে পারি। স্টুডেন্টস, তোমরা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সেসে বাক্যের অর্থাৎ কোয়েশ্চেনের শুরুতেও গ্যাপ পেতে পারো, আবার শেষেও থাকতে পারে। এখানে আমরা শেষে পেয়েছি, ঠিক আছে? এবার আসি থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল কি? থার্ড কন্ডিশনাল হলো কোনো ঘটনা সম্পর্কিত নয়, অর্থাৎ এখানে আমরা আরো সহজভাবে বলতে পারি যে অতীতের কোনো কাজ ঘটেনি এমন বিষয়, অথবা বিষয়টা যদি ঘটতো তাহলে কেমন হতো, এরকম যদি আমরা কোনো কল্পনা করি, তাহলে সাধারণত সেটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়। ঠিক আছে? তাহলে এর স্ট্রাকচারটা কেমন হবে? হ্যাঁ, স্ট্রাকচারটা হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, অর্থাৎ ফার্স্ট অংশটুকু আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, এবং সেকেন্ড পার্টটুকু আমরা করব পারফেক্ট কন্ডিশনালে। তাহলে পারফেক্ট কন্ডিশনালটি কি? পারফেক্ট কন্ডিশনাল হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। আর যেহেতু এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ আছে, দ্যাটস ওয়াই এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, দেন এক্সটেনশন। তাহলে চলো আমরা এক্সাম্পল দেখি। If she had given me her phone number, I could have called her. দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে সাবজেক্ট দেন পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করেছি, অর্থাৎ পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, অ্যান্ড সেকেন্ড ক্লজে অর্থাৎ পরের অংশটুকুতে আমরা ব্যবহার করেছি সাবজেক্ট দেন কুড হ্যাভ, আর যেহেতু কুড হ্যাভ আছে দ্যাটস ওয়াই আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রেখেছি। ওকে, ক্লিয়ার স্টুডেন্টস? ওকে, নেক্সট ওয়ান, হোয়াট ইজ জিরো কন্ডিশনাল? জিরো কন্ডিশন বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো সত্য বাক্য নিয়ে গঠিত হয়। তাহলে আমরা স্ট্রাকচারটা দেখতে পারি। স্ট্রাকচারটা কেমন হবে? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ আমরা দুটো ইফ যুক্ত দুটো অংশই, দুটো পার্টেই আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম ইউজ করব। ঠিক আছে? অর্থাৎ দুটো ক্লজেই প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম হবে। তাহলে চলো আমরা উদাহরণ দেখি। ইফ ইউ হিট আইস, দেখো এই অংশটুকু কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক আছে? তাহলে আমরা পরের অংশটুকু কি পাচ্ছি? ইট মেল্টস। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে ব্যবহার হয়েছে, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমরা মেল্টের সাথে এস যুক্ত করেছি। ক্লিয়ার স্টুডেন্টস? ওকে, টু টু যুক্ত কমপ্লিটিং সেন্টেন্সে যদি এরকম আসে, তাহলে আমরা কি স্ট্রাকচার ফলো করব? সাধারণত একটি পার্ট দেওয়া থাকে, আমরা এই অংশ দেখে বুঝতে পারবো যে পরের অংশটুকুর স্ট্রাকচার কি হবে। ঠিক আছে? তাহলে আমরা স্ট্রাকচারটা আগে জেনে নিই। স্ট্রাকচারটা কি? First is subject, then verb, then to, then adjective or adverb বসবে, then to plus verb one, then complement. শিক্ষার্থীরা, প্রশ্নে সাধারণত to
পর্যন্ত অথবা এরপরে অ্যাডজেক্টিভ পর্যন্ত দেওয়া থাকে, পরবর্তী অংশটুকু তোমাদের ফিল আপ করতে হয়। তো আমি এখানে to থেকে স্টার্ট করে দেখিয়েছি। দেখো এখানে আরেকটা জিনিস মনে রাখবে, to মানে অর্থাৎ আমরা এই অংশটুকু বলতে বোঝাই এত যে, ঠিক আছে? এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়। তাহলে কি হচ্ছে এক্সাম্পল দেখি আমরা, হি ইজ too foolish, তারপরে আমরা কি করব to। তোমরা জানো ইনফিনিটিভ যখন পড়িয়েছি ক্লাসের শুরুতে, ইনফিনিটিভে কি হয়, to এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে মনে রাখবে তোমরা to এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে? তাহলে to understand anything, অর্থাৎ to প্লাস ভার্ব ওয়ান দেন এক্সটেনশন। ওকে, ক্লিয়ার? to যুক্ত আমরা আরো একটা নিয়ম পাই, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস to ভার্ব প্লাস to প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব দেন to, অর্থাৎ এই পর্যন্ত ঠিক থাকবে। এরপরে যদি বি আসে তাহলে তারপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য ওয়াটার অফ দ্য গ্লাস ইজ টু। তাহলে আমরা অ্যাডজেক্টিভ নিচ্ছি এখানে salty to be drunk। তাহলে তুমি যদি এখানে to এর পরে be ব্যবহার করো তাহলে অবশ্যই তোমাকে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। to structure subject plus verb plus to adjective or adverb, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব দেন ফর। যদি তোমরা ফর ইউজ করো তাহলে এরপরে পার্সোনাল অবজেক্ট অথবা নাউন ইউজ করতে হবে, দেন টু প্লাস ভার্ব ওয়ান। দেখো খুব বেশি কিন্তু আলাদা কিছু না, মাঝে আমরা ফর তারপরে পার্সোনাল অবজেক্ট ইউজ করছি, তাছাড়া কিন্তু আগের মতোই রুলসটা রয়ে গেছে, মাঝে একটু চেঞ্জ এসছে। তোমরা এভাবেও কিন্তু চেঞ্জ করে একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য প্রবলেম ওয়াজ টু হার্ড ফর দেম টু সলভ। তাহলে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? দেখো টু এর পরে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, আফটার দ্যাট ফর, দেন পার্সোনাল অবজেক্ট দেম ফর্ম ব্যবহার করেছি, দেন টু প্লাস ভার্ব ওয়ান। ওকে, ক্লিয়ার? তোমরা যদি বেশি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই রুলস গুলো খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে। নেক্সট, সো ডট ডট দ্যাট, এটার অর্থ কিন্তু এত যে অর্থে অর্থ প্রকাশ করে, এত যে এই অর্থ প্রকাশ করে। তাহলে আমরা যখন সো যুক্ত এরকম সেন্টেন্স পাবো তখন আমরা কি স্ট্রাকচার ফলো করব? তাহলে চলো দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো, সো এর পরে আমরা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ব্যবহার করব, দেন দ্যাট, আফটার দ্যাট এগেইন সাবজেক্ট। তাহলে তোমাদের আবার সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে ক্যান অথবা কুড এবং তার সাথে নট প্লাস ভার্ব দেন এক্সটেনশন, আর যদি কিছু থেকে থাকে ব্যবহার করবা। ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা জিনিস খেয়াল করবে, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে হয় তাহলে তোমরা ক্যান ব্যবহার করবে, ক্যান নট। আর যদি পাস্ট ফর্মে হয় তাহলে আমরা কুড নট ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে চলো একটা এক্সাম্পল দেখি। ধরো তোমার কোয়েশ্চেনে দেওয়া আছে দ্য ম্যান ওয়াজ সো ইল, তাহলে তুমি কিভাবে কমপ্লিট করবে? হ্যাঁ, তো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এই অ্যাডজেক্টিভ এর পরে তুমি দ্যাট, দেন এগেইন সাবজেক্ট, দেন যেহেতু আমরা এখানে দেখেছি ওয়াজ আছে, দ্যাটস ওয়াই তুমি কি করবে? কুড নট ব্যবহার করবে, ঠিক আছে? এবং যেহেতু এটা মডেল, দ্যাটস ওয়াই এরপরে আমরা ভার্ব ওয়ান ব্যবহার করেছি, মুভ অ্যান্ড ইঞ্চ। সো the example is the man was so ill that he could not move an inch. Clear students? চলো আমরা নেক্সটে যাই। এর আগে আমরা করলাম সো ডট ডট দ্যাট, এখন দেখো পাশাপাশি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এটা থাকলে তোমরা কিভাবে সেন্টেন্স কমপ্লিট করবে? খুব ইজি। চলো দেখি স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডট ডট ডট, অর্থাৎ এখানে এক্সটেনশন থাকবে, সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট, দেন এগেইন সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট বসবে, এরপরে মে, ক্যান অথবা মাইট, কুড বসাতে পারবে, দেন ভার্ব, দেন এক্সটেনশন। ওকে, তাহলে চলো
আমরা একটা এক্সাম্পল দেখলে বিষয়টি আরো ক্লিয়ার হবে, রুলসটা আরো ক্লিয়ার হবে। দ্য বয় রিডস মোর সো দ্যাট, তার মানে কি এখানে কিন্তু উদ্দেশ্য বুঝাচ্ছে, অর্থাৎ সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বলতে কিন্তু উদ্দেশ্য বুঝাচ্ছে। তাহলে ছেলেটি অনেক বেশি পড়ে যাতে সে কি করতে পারে, হি ক্যান মেক আ গুড রেজাল্ট। তাহলে দেখো এই যে হি ক্যান মেক এ গুড রেজাল্ট, আমরা কি স্ট্রাকচার ফলো করেছি, তাহলে অ্যাকর্ডিং টু রুলস এখানে ফার্স্ট সাবজেক্ট হি বসেছে, দেন যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে আছে দ্যাটস ওয়াই আমরা এখানে ক্যান ব্যবহার করেছি, অ্যান্ড তারপরে ভার্ব অ্যান্ড এক্সটেনশন। ওকে ডিয়ার স্টুডেন্টস, কি মনে হচ্ছে পারা যাবে? অবশ্যই পারা যাবে। কনফিডেন্ট। লেস্ট, লেস্ট শব্দের অর্থ কি? কোনো ভয় হয়, কোনো কাজ করতে ভয় হয়, যাতে না, এরকম অর্থে লেস্ট শব্দটি ব্যবহার হয়ে থাকে। এবং এই শব্দটি দ্বারা সেন্টেন্স কমপ্লিট করতে অধিকাংশ সময় পরীক্ষায় কিন্তু লেস্ট যুক্ত সেন্টেন্স এসে থাকে কমপ্লিট করার জন্য। সো তোমরা রুলসটা অবশ্যই খুব মনে রাখার চেষ্টা করবে। আর খুব ছোট্ট একটি স্ট্রাকচার, তারপরেও কিন্তু শিক্ষার্থীরা তোমরা এই জায়গাটায় ভুল করো। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হবে? লিস্ট এর পরে সাবজেক্ট আসবে, দেন শুড অর মাইট, দেন ভার্ব বসবে, দেন এক্সটেনশন। তাহলে চলো একটা এক্সাম্পল দেখি। হি ওয়াকড ফাস্ট, লিস্ট সাবজেক্ট হি, দেন শুড অর মাইট, দেন মিস দ্য ট্রেন। শিক্ষার্থীরা এখানে একটা জিনিস মনে রাখবে, লিস্ট একটি নেগেটিভ অর্থ প্রকাশ করে এবং এর পরে তোমরা অবশ্যই নো বা নট বা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করবে না। ঠিক আছে? তাহলে চলো আমরা নেক্সট রুলসে যাই। ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম, এটা দ্বারা কি বুঝায়? ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম অর্থ হলো কোনো কাজ করার সঠিক সময় পার হয়ে গেছে, সুতরাং আর বিলম্ব না করে কাজটি এখনই শুরু করা উচিত, এরকম বোঝানোর জন্য ইট ইজ টাইম ব্যবহার করা হয়। আর জোর দেওয়ার ক্ষেত্রে, কাজটির জোর দেওয়ার ক্ষেত্রে ইট ইজ হাই টাইম ব্যবহার করা হয়। তাহলে এদের পরে আমরা কি স্ট্রাকচার ফলো করব? ইয়েস, এদের পরে আমরা সাবজেক্ট দেন পাস্ট সাবজেক্টিভ ব্যবহার করব, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। ওকে, তাহলে যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকে, তাহলে অবশ্যই তুমি এর পরে ভার্বটা পাস্ট ফর্মে এনে সেন্টেন্সটি কমপ্লিট করবে। ইট ইজ টাইম এর আরেকটি রুলস আছে, তোমরা অবশ্যই এটা মনে রাখবে। ইট ইজ টাইম এর পরে কিন্তু ইনফিনিটিভ ফর্ম দিয়েও তুমি একটা সেন্টেন্স গঠন করতে পারো। তাহলে সেটা কেমন হবে? তাহলে ইনফিনিটিভ হলো, আমি ক্লাসের শুরুতেই বলেছি, ইনফিনিটিভ হলো 2 প্লাস ভার্ব 1। ঠিক আছে? তাহলে ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক। তার মানে কি আমরা এখানে ইনফিনিটিভ ফর্ম করে ফিল আপ করেছি। তাহলে তোমরা এই দুটো স্ট্রাকচার ফলো করেই কিন্তু একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারো। অবশ্যই সেটা কি হতে হবে? অর্থবোধক হতে হবে। ঠিক আছে? নেক্সট রুলস। No sooner had dot dot than, hardly had dot dot when, scarcely had dot dot when। শিক্ষার্থীরা এখানে আমি ৩টা রুলসের অংশ এখানে দিয়েছি। কেন দিয়েছি? কারণ এরা একই ধরনের অর্থ প্রকাশ করে। তাহলে এরা কি অর্থ প্রকাশ করে? আমরা এই যে no sooner had that 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 than, তারপরে scarcely had when, hardly had when, এই যে পেলাম, তাহলে এর স্ট্রাকচারটা কি হবে? ইয়েস, শিক্ষার্থীরা দেখো, আমরা নো সুনার হ্যাড, যেহেতু এখানে একটা পাস্ট ফর্ম পেয়েছি, তাহলে এদের পরে সাবজেক্ট আসবে, দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, কারণ এখানে আমরা একটা হ্যাড পেয়েছি। এবং যখন নো সুনার হ্যাড থাকবে সেন্টেন্সে, তখন তোমরা অবশ্যই দুটো সেন্টেন্সকে কানেক্ট করার জন্য মাঝখানে দেন ব্যবহার করবা কানেক্টরস হিসেবে। ঠিক আছে? দেন এই জায়গাটাই অধিকাংশ স্টুডেন্ট ভুল করে থাকে। সেটা হলো দেন এর পরিবর্তে হয় তারা অন্য কিছু লিখে, আর না হয় তারা স্পেলিং মিস্টেক করে, অর্থাৎ এটাকে দেন লিখে। তো এটা কিন্তু দেন হবে। ঠিক আছে? THAN, দেন। ওকে, তাহলে আমরা প্রথম অংশটুকু পাস্ট পারফেক্ট ফর্মে পেয়েছি, তাহলে পরের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট ফর্ম। ঠিক আছে? হার্ডলি হ্যাড, হোয়েন, স্কার্সলি হ্যাড হোয়েন, তিনটার ক্ষেত্রেই কিন্তু একই স্ট্রাকচার,
ডিফারেন্সটা কোথায় দেখো? আমরা নো সুনার হ্যাড এর দ্যান ব্যবহার করেছি দুটো ক্লজকে কানেক্ট করার জন্য, আর স্কার্সলি হ্যাড অ্যান্ড হার্ডলি হ্যাড এর জায়গায় আমরা হোয়েন ব্যবহার করেছি। ডিফারেন্সটা এতটুকুই, বাট স্ট্রাকচার কিন্তু সেম। অর্থাৎ ফার্স্ট ক্লজে আমরা পাস্ট পারফেক্ট ফর্ম পেয়েছি অ্যান্ড সেকেন্ড ক্লজে আমরা পাস্ট ইনডিফিনিট ফর্ম ব্যবহার করেছি। ক্লিয়ার? আশা করছি শিক্ষার্থীরা তোমরা সব রুলসগুলো বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, যে রুলসগুলো শিখলে সেগুলো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে। কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই সাবজেক্ট টিচারের কাছ থেকে বুঝে নিবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।